আজ 13ই মে বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। মমতার চেয়ারে বসতে নারাজ শুভেন্দু, বিধানসভায় চেয়ার বদল ঘিরে জোর চর্চা। শিল্প বিনিয়োগ ও টলিউড নিয়ে শ্রমিকের বিস্ফোরক মন্তব্য, দাম না করে খোঁচা দিলেন সৌরভ গাঙ্গুলিকে। হারের পর করম ধরলেন মমতা, কবিতার মাধ্যমে কর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা জনগণের সরকার, দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা, বিরাট আশ্বাস দিলেন অগ্নিমিত্রা। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিধানসভার একটি চেয়ার ঘিরেই এখন রাজনৈতিক মহলে তুমুল আলোচনা। বিরোধী দলনেতার ঘরে রাখা রয়েছে এমন একটি চেয়ার, যা সেই ঘরের সঙ্গে অনেকের কাছেই বেমানান বলে মনে হচ্ছে। পরে জানা যায় ওই চেয়ারটি একসময় ব্যবহার করতেন তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই চেয়ারকে মমতার চেয়ার বলতে নারাজ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রচলিত রীতি ভেঙে শুভেন্দু অধিকারী নিজের সঙ্গে করে নিয়ে এসেছেন বিরোধী দলনেতা থাকাকালীন ব্যবহৃত তার পুরনো পরিচিত চেয়ারটি। বর্তমানে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে রাখা হয়েছে সেই চেয়ারই। সাধারণত মুখ্যমন্ত্রীর দপ্তরে একটি নির্দিষ্ট আসন দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়, কিন্তু শুভেন্দু অধিকারী সেই প্রচলিত রেওয়াজ বদলে নিজের রাজনৈতিক লড়াইয়ের স্মৃতিবহ চেয়ারকেই প্রাধান্য দিয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত পুরনো চেয়ারটি এখন পাঠানো হয়েছে বিরোধী দলনেতার ঘরে। বর্তমানে বিরোধী দলনেতার দায়িত্বে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত ওই চেয়ারে বসবেন কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি শোভনদেব। প্রয়োজনে ওই চেয়ারটিকে সম্মানের সঙ্গে সংরক্ষণ করে তার জন্য নতুন চেয়ার আনা হতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই চেয়ার বদল শুধুমাত্র আসবাব পরিবর্তনের ঘটনা নয়, মুখ্যমন্ত্রীর ঘরে নিজের পুরনো চেয়ার নিয়ে যাওয়ার মাধ্যমে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক লড়াইয়ের ধারাবাহিকতাকেই প্রতীকীভাবে তুলে ধরতে চেয়েছেন। শিল্প বিনিয়োগ ও টলিউড নিয়ে শ্রমিকের বিস্ফোরক মন্তব্য, নাম না করে খোঁচা দিলেন সৌরভ গাঙ্গুলিকে। মঙ্গলবার বেঙ্গল ন্যাশনাল চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শিল্পপতি ও টলিউডের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি দাবি করেন, সরকার বদলের পর রাজ্যে ভয়মুক্ত শিল্প পরিবেশ তৈরি হবে এবং শিল্প করতে কোনো রাজনৈতিক দলকে টাকা দিতে হবে না। শ্রমিকের বক্তব্যে উঠে আসে পশ্চিমবঙ্গের শিল্পের দুরবস্থা, মেধার বিকাশে বাধা এবং টলিউডের অচলাবস্থার প্রসঙ্গ। পূর্বতন সরকারের গ্লোবাল বিজনেস সামিটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বহু শিল্পপতি তাদের মূলধন অন্য রাজ্যে সরিয়ে নিয়েছেন। জমি অধিগ্রহণ নীতিরও সমালোচনা করে তিনি জানান, নতুন সরকার পাঞ্জাব, মহারাষ্ট্র ও হরিয়ানার মডেলে নতুন জমি নীতি আনবে। তিনি শিল্পপতিদের পশ্চিমবঙ্গে নির্ভয়ে বিনিয়োগের আহ্বান জানান এবং রাজনৈতিক হস্তক্ষেপ না হওয়ার আশ্বাস দেন। পাশাপাশি 2023 সালে স্পেন সফর ও শালবনির ইস্পাত কারখানা ঘোষণাকে ইঙ্গিত করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ করেন শ্রমিক। টলিউডের রাজনীতির দখলদারি বন্ধের আশ্বাসও দেন তিনি। হারের পর কলম ধরলেন মমতা, কবিতার মাধ্যমে কর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনৈতিক পথ পরিবর্তনের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইংরেজি কবিতা লিখে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয় তার লেখা কবিতা ব্রেভ। রাজনৈতিক মহলের মতে নির্বাচনী হারের পর কর্মীদের মনোবল চাঙ্গা করতে এই কাব্যিক প্রয়াস। কবিতায় আত্মবিশ্বাস, মানসিক শক্তি ও লড়াইয়ের বার্তা স্পষ্টভাবে তুলে ধরেছেন মমতা। তিনি লিখেছেন, আত্মবিশ্বাস থাকলে কেউ কাউকে স্পর্শ করতে পারে না এবং মানুষের আসল শক্তি তার অন্তরেই থাকে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, কাপুরুষরা সবসময় কাপুরুষই থাকে, কিন্তু শক্তিশালীরাই শেষ পর্যন্ত টিকে থাকে। বিরোধীদের প্রতি ইঙ্গিত করে তিনি হিংস্রতা ও নিষ্ঠুরতার মোকাবিলা হাসি মুখে করার পরামর্শ দিয়েছেন। কবিতার শেষাংশে তিনি জীবনের দার্শনিক দিক তুলে ধরে নিজের কাজের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন। তার বার্তা, মন খারাপ না করে লড়াই চালিয়ে গেলে শেষ পর্যন্ত জয় আসবে। রাজনৈতিক টানাপোড়েনের আবহে এই কবিতাকে কর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা হিসেবেই দেখা হচ্ছে। এটা জনগণের সরকার, দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা, বিরাট আশ্বাস দিলেন অগ্নিমিত্রা। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এটা জনগণের সরকার, আসল পরিবর্তন শুরু। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সরাসরিভাবে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করা ও জনগণনার সবুজ সংকেত দেওয়ার কথাও জানানো হয়েছে। একই দিনে পুর ও নগর উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব পান অগ্নিমিত্রা পাল। দপ্তরে এসে অগ্নিমিত্রা মহিলাদের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিয়ে বলেন, মহিলারা নির্ভয়ে কাজ করুন, থানায় এফআইআর না নেওয়ার দিন শেষ। পাশাপাশি অভয়া মামলা, কয়লা ও বালি চুরির ফাইল খোলার ইঙ্গিত দিয়ে দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দেন তিনি। অন্যদিকে শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকে স্পষ্ট জানান, এটি কোনো নির্দিষ্ট দলের সরকার নয়, জনগণের সরকার। সিন্ডিকেট, কয়লা, বালি ও পাথর চক্র বন্ধ করার নির্দেশ দিয়ে তিনি বলেন,
নিয়ম ভাঙলে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গত 15 বছরের নানা বিষয় ভুলে গিয়ে আইনের মধ্য থেকে কাজ করার বার্তাও দেন তিনি। রাজ্যে দুর্নীতি, নিয়োগ ও কয়লা পাচার নিয়ে বিতর্কের আবহে এই মন্তব্যগুলি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সুজিত বসুর গ্রেপ্তারি নিয়ে নিশীথের কড়া বার্তা, একে একে ঘুঘুর বাসা ভাঙবে। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারির পর কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেন, সুজিত বসুকে দিয়ে তো সবে শুরু, একে একে ঘুঘুর বাসা ভাঙবে এবং অনেক পাখি জালে ধরা পড়বে। তার দাবি, সাধারণত যারা মানুষের টাকা লুট করেছে তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। সোমবার প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। তদন্তে অসহযোগিতা এবং বয়ানে একাধিক অসঙ্গতির অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময় বহু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন তিনি এবং বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। ভোটের আগে 4 বার তলব করা হলেও হাজিরা এড়িয়েছিলেন সুজিত বসু। পরে হাইকোর্টের নির্দেশে 1 মে তিনি ইডি দপ্তরে হাজির হন। ভোটের ফল ঘোষণার পর ফের তলব করা হলেও প্রথমে অনুপস্থিত থাকলেও সোমবার তিনি হাজিরা দেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। নিশীথ প্রামাণিকের বক্তব্য, এই তদন্ত আরও দূর পর্যন্ত গড়াবে এবং জেলায় জেলায় দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ঝড় বৃষ্টির ডাবল ডোজ, আগামী 3 দিন দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন আবহাওয়ার খবর। রাজ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চললেও আজ থেকেই দক্ষিণবঙ্গে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাতেও দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য ওপরে থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুর্নীতির জাল আরো ছড়াবে, সুজিত বসুর গ্রেপ্তারি নিয়ে করা মন্তব্য দিলীপ ঘোষের। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারির পর কড়া প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। তার দাবি, দুর্নীতির তদন্ত আরো বিস্তৃত হবে এবং একের পর এক প্রভাবশালী নাম সামনে আসতে পারে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, এই মামলায় আরো বড় পদক্ষেপ হতে পারে আগামী দিনে। সোমবার প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতা ও বয়ানে অসঙ্গতির অভিযোগে সুজিত বসুকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন সকাল 10:30 নাগাদ ছেলে সমুদ্র বসু ও আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দপ্তরে হাজিরা দেন বিধাননগরের পরাজিত তৃণমূল প্রার্থী। এর আগে 1 মে প্রথমবার ইডির তলবে হাজিরা দিয়েছিলেন তিনি। পরে ফের তলব করা হলে সোমবার আবার হাজিরা দিতে এসে গ্রেপ্তার হন। অন্যদিকে একই মামলায় প্রাক্তন মন্ত্রী ও এবারের বিধানসভা নির্বাচনে মধ্যমগ্রামের জয়ী তৃণমূল প্রার্থী রথিন ঘোষ সোমবারেও হাজিরা এড়ান। তদন্তে অয়নশীলের অফিসের ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া একটি চিরকুট সূত্র ধরেই সুজিত বসুর ইডি নজরে আসেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। এখন আমাদের খারাপ দিন চলছে। প্রাথমিক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে কেন এমন কথা বললেন কল্যাণ? সামনে এলো এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় নতুন মোড়। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন মোড় এসেছে। সুপ্রিম কোর্টে মামলার শুনানি আপাতত স্থগিত থাকলেও রাজ্যে এসএসসি 2016 সালে নিয়োগ পরীক্ষার ওএমআর সিটের ছবি প্রকাশ করেছে। ফলে নিয়োগ দুর্নীতি, চাকরিহারাদের দাবি এবং রাজনৈতিক চাপানোতর নতুন করে তীব্র হয়েছে। আদালতের নির্দেশ মেনে এসএসসি তাদের ওয়েবসাইটে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া স্ক্যান করা ওএমআর সিট আপলোড করেছে। জানা গিয়েছে, সিবিআই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে একটি হার্ড ডিস্ক উদ্ধার করেছিল, যেখানে বহু শিক্ষক ও শিক্ষাকর্মীর ওএমআর সিট পাওয়া যায়। পরে সেই তথ্য এসএসসির হাতে তুলে দেওয়া হয়। খুব শীঘ্রই গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার্থীদের ওএমআর সিটও প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন। এদিকে চাকরিহারা যোগ্য প্রার্থীদের একাংশ আগামী 13 মে এসএসসি ভবনে ডেপুটেশন দেওয়ার ঘোষণা করেছে। তাদের দাবি, যাদের অযোগ্য প্রমাণিত করা হয়নি তাদের পুনরায় প্যানেলে ফিরিয়ে চাকরি দিতে হবে। চাকরিহারাদের অন্যতম মুখ সুমন বিশ্বাসের অভিযোগ, এতদিন ওএমআর প্রকাশ আটকে রাখা হয়েছিল, সরকার বদলের পরই তার সামনে এসেছে। প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার স্পিকার নির্বাচন। বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে মঙ্গলবার শপথ নিলেন তাপস রায়। পশ্চিমবঙ্গের লোকভবনে রাজ্যপাল RN রবি তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নবনির্বাচিত কয়েকজন মন্ত্রী এবং হবু বিধায়কেরা। সূত্রের খবর, শুক্রবার স্পিকার নির্বাচনে তাপস রায়কে অধ্যক্ষ পদের জন্য মনোনীত করা হতে পারে।
বুধবার ও বৃহস্পতিবার রাজ্যে বিধায়কদের শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। মোট 290 জন বিধায়ক শপথ নেবেন, কারণ ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন হচ্ছে এবং শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবির দুটি করে আসন থেকে জয়ী হয়েছেন। বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন তাপস রায়। এদিকে মঙ্গলবার থেকেই বিধানসভা চত্বর গেরুয়া আলোয় সেজে উঠেছে। বিভিন্ন জায়গায় গেরুয়া রঙের আলোকসজ্জা এবং লোক ভবনের বাইরে গার্ডরেলেও গেরুয়া ছোঁয়া দেখা যায়। বুধবার প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্যান্য মন্ত্রীদের শপথ হবে। এরপর ধাপে ধাপে বিভিন্ন জেলার জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ সম্পন্ন হবে। শপথ পর্ব শেষ হওয়ার পর শুক্রবার স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। মূল স্রোতে ফিরুক বাকি কমরেডরাও। কলকাতায় আত্মসমর্পণ করে রাজি মাওবাদী মাধাইয়ের। জীবনের মূল স্রোতে ফিরতে চেয়ে রাজ্য পুলিশের প্রশাসনের কাছে আত্মসমর্পণ করলেন মাওবাদী মাধাই পাত্র। হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা মাধাই জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। ইনচার্জ মিহির বেশরার সঙ্গে কথা বলে তিনি কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। জানা গিয়েছে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বাংলার বিভিন্ন মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন মাধাই। আত্মসমর্পণের পর সাধারণ কাজ করে জীবন কাটাতে চান তিনি। পাশাপাশি তার সহযোদ্ধাদেরও সমাজের মূল স্রোতে ফিরে এসে সরকারি সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2026 সালের 31শে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী কার্যকলাপ নির্মূলের কথা বলেছিলেন। মাধাই দাবি করেছেন, এই ঘোষণার আগেই তিনি মূল স্রোতে ফেরার কথা ভাবছিলেন। এদিকে মঙ্গলবার উত্তর কাশীপুর থানা এলাকা থেকে শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা নামে এক মাও নেত্রীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তার মাথার দাম 15 লক্ষ টাকা ছিল বলে জানা গিয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মদন মিত্র, চিকিৎসকদের পর্যবেক্ষণে তৃণমূল বিধায়ক। কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রস্রাবজনিত সমস্যায় ভুগছেন তিনি এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলেছে বলেও হাসপাতাল সূত্রে খবর। পরিবারের তরফে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার হতে পারে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে অনুগামীদের মধ্যে। এবারের বিধানসভা নির্বাচনে মদন মিত্র নিজের রাজনৈতিক গড় কামারহাটি থেকেই জয়ী হয়েছেন। রাজ্য জুড়ে তৃণমূলের ফল খারাপ হলেও তিনি নিজের আসন ধরে রাখতে সক্ষম হন। ভোটের সময়ও নানান কারণে শিরোনামে ছিলেন মদন। কখনো গান গেয়ে, কখনো প্রচারে ঝালমুড়ি বিক্রি করে নজর কেড়েছিলেন তিনি। রাজনৈতিক জীবনে একাধিক উত্থান পতনের সাক্ষী মদন মিত্র। সারদা কাণ্ডে গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে একাধিক নির্বাচনী হার পেরিয়ে 2021 ও 2026 সালে ফের কামারহাটি থেকে জয় পান তিনি। ইভিএম মন্তব্য ঘিরে গ্রেপ্তার গর্গ চট্টোপাধ্যায়। পিএসওর কাছ থেকে উদ্ধার 24 রাউন্ড কার্তুজ। মঙ্গলবার দুপুরে কলকাতার দেশপ্রিয় পার্ক এলাকা থেকে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিকের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গ্রেপ্তারের সময় তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী বা পিএসওর কাছ থেকে 24 রাউন্ড কার্তুজ উদ্ধার হওয়ার ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পুলিশের দাবি, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ইভিএম নিয়ে গর্গের একাধিক মন্তব্যই তার বিপদের কারণ। ভোট চলাকালীন তিনি প্রশ্ন তুলেছিলেন, রাতে সিল করে রাখার পরেও গণনার সময় কেন ইভিএম বিকল হচ্ছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিশেষ পরিকল্পনার ইঙ্গিতও দিয়েছিলেন। কমিশনের অভিযোগ, এসব মন্তব্য নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জনমানসে বিভ্রান্তি ছড়িয়েছে। ভোটের আগেও নির্বাচন কমিশনের সঙ্গে বাংলা পক্ষের সংঘাত দেখা গিয়েছিল। পয়লা বৈশাখের শোভাযাত্রার অনুমতি না মেলায় কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিল সংগঠনটি। 2017 সালে গঠিত বাংলা পক্ষ মূলত বাঙালি অস্মিতা ও হিন্দু আধিপত্যবাদের বিরোধিতার ইস্যুতে প্রচার চালায়। বর্তমানে পুলিশ গর্গকে জিজ্ঞাসাবাদ করে ইভিএম সংক্রান্ত মন্তব্যের নেপথ্যে বৃহত্তর কোনো ষড়যন্ত্র ছিল কিনা তা খতিয়ে দেখছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছে আগামীকাল সকালে।